ও ভাই শোনো। আসছি। যে এলো সারাদিনের নামে পাশ দিয়ে গেলে তো শুধু সিগারেটের গন্ধ আসে না, বকবক করে। খাই তো শুধু সিমসা লাল চা, আর বলবে শুধু এটা আন ওটা আন। জানি না ওনার আদৌ কি ঘর বাড়ি আছে। হ্যাঁ ভাই রাখুন, আমি এক্ষুনি আসছি। ওই যে আবার শুরু হলো, সারাদিন কি যে লেখেন আর মুখে বিড়বিড় করে যান। দেখি তো উনি কি যে লেখেন। দাদা এক কাপ লাল চা হবে? হ্যাঁ হবে। দাদা আপনার লাল চা। হ্যাঁ মা বলো। কিরে, ফোন ধরছিস না যে? আসলে আমি ওই সময় লাইব্রেরিতে ছিলাম, তুমি তো জানো আমি ওই সময় সেখানেই থাকি। হ্যাঁ মা, একটা নতুন গল্প শেষ করলাম। এই চরিত্রটা জানো আগের থেকে অনেক বেশি নিখুঁত ও সরল। এই সরল মানুষটিও যে এত নিখুঁতভাবে খুন করতে পারে তুমি ভাবতেও পারবে না। সরল মানুষেরাই বেশি কিন্তু ভয়ঙ্কর হয়। তারা তাদের বাসনাগুলোকে বশ করতে জানে। নিজে ক্ষয় হয় বেশি, এজন্য অপরের ক্ষতি করতে গেলেও 10বার ভাবে। সৃষ্টিটা বাবা সৎ মানুষেরাই করতে পারে। হ্যাঁ মা জানি, এতগুলো গল্প লিখেছি, চরিত্রগুলোকে জন্ম দিয়েছি, মৃত্যু দিয়েছি, তবুও যেন ওরা আমায় কিছুই দিল না। তুই তো সবাইকে মেরে দিস, তারা বেঁচে থাকলে তো দেবে। এটা তো ক্রাইম মা, কাউকে না কাউকে তো মরতেই হবে, তুমি জানো সেটা। এত ঘনঘটা করে, এত উদযাপন করে মৃত্যু লিখতে তোর ভয় করে না? কিসের ভয় মা, তুমি আছো তো। সুন্দর করে ক্রাইম করাটা একটা আর্ট। আমার চরিত্ররা প্রত্যেকেই জীবন যুদ্ধে বাঁচার জন্য ক্রাইম করে, কেউই নীরবে নিশ্চুপে মেরে দিয়ে চলে যায় না।
তুমি আমার ইচ্ছা মৃত্যু গল্পটা পড়েছো? সেখানে ময়ূরী বলে যে একজন লগ্নভ্রষ্টা কন্যা, তাকে সামাজিক রোষে কিলার হতে হয়েছিল। হ্যাঁ, পড়েছি। আবার অন্তিম যাত্রা গল্পটি পড়েছো? সেখানে ইসমাইল বলে একটি ছেলে ইশিকা বলে একটি মেয়েকে ভালোবাসে বলে ধর্মীয় অরাজকতার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে গোলাপের বদলে হাতে ছুরি নিতে হয়েছিল মা। হ্যাঁ বাবা, সেটাও পড়েছি। তো সব গল্পই আমার পড়া। মা জানো তো, মানুষ ভালোবাসা পাওয়ার জন্য বাঁচে, ভালোবাসার অভাবেই মরে কিংবা মারে। যাকে তুমি ওষুধগুলো খাচ্ছ তো ঠিক করে। আজকের যে গল্পটা শেষ করলাম, সেই গল্পটা নতুন একটা প্রকাশনীতে নিয়ে যাচ্ছি। তার নাম কি জানো তো? অস্তিত্ব। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। তুই ভালো থাক, সৎভাবে চেষ্টা কর। একদিন দেখবি তোকে অনেক মানুষ চিনবে, জানবে। তোর নাম হবে, তোর ডাক হবে। মা, আচ্ছা অনেক বাজে, আমাকে বেরিয়ে যেতে হবে। তুমি ভালো থেকো। প্রণাম নিও মা। রাখছি মা। সবই তো বুঝলাম, একটু জল খান। দেখুন মিস্টার অবনী, আপনার প্লটগুলো খুব ভালো একসময় চলেছে এবং বেশ কিছুদিন ধরে চলেছে। কিন্তু কী বলুন তো, ইদানিংকালে মানুষের মধ্যে না আপনার লেখাগুলোর খুনের প্রতি একটা কেমন সিম্পাথেটিক ভাব চলে আসছে, যেটা আমি চাই না। দেখুন, আমার খুনিরা কিন্তু কেউ সহজে খুন করে না। তারা এই দুনিয়ার ফ্যান্টাসির হাত থেকে বাঁচতে খুন করে। তাদের এই খুনের মধ্যে একটা ভাষা আছে, আর সেই ভাষায় না বিদ্রোহ আছে। আপনি আরেকবার লেখাগুলো প্লিজ পড়ে দেখুন। তবে মিস্টার অবনী, খুনিকে হতে হবে নৃশংস, খুনিকে দেখে মানুষ ভয় পাবে, সেটা আপনার লেখাগুলোর মধ্যে আমি পাচ্ছি না। দেখুন, আমার চরিত্ররা কেউ স্বার্থসিদ্ধির জন্য খুন করে না। কিছু চিৎকার, ভালোবাসা, কান্না, যেগুলো চার দেওয়ালের মধ্যে থাকে, সেগুলো থানা, পুলিশ, কোর্ট, কাচারি অবধি যায় না। তাদের ভালোবাসা, হাসি, কান্না সমস্তটা এই চার দেওয়ালের মধ্যে কোথাও একটা শেষ হয়ে যায়। সেগুলো আপনি কোনো দিন টের পর্যন্ত পাই না। আমি তাদের জন্য লিখি, তাদেরকে বাঁচিয়ে রাখি। না না, সে তো সেরকম তো আর আপনি মাথা গরম করবেন না। আমি তো সেরকম কিছু বলিনি। আমি বলেছি একটু যদি আপনি দেখেন, একটু যদি চেঞ্জ করা যায়। না, আমি কিছুতেই পারবো না। আমার সৃষ্টিটাকে আপনার কাছে কিছু সামান্য টাকার জন্য আমি এভাবে কমার্শিয়ালাইজ করতে পারবো না। আপনি বোঝার চেষ্টা করুন। থাক, আমার দরকার নেই। আমার লেখা আমায় দিয়ে দিন, আমি দেখছি। আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমাকে আপোষ করতে হবে। আসছি। এই সন্ধে নামার আগে তোমায় দেখবো এভাবে কখনো ভাবতেই পারিনি।
তুমি একদম বদলাওনি জানো, অসংখ্য তারার মধ্যেও তোমার আলো এখনো ফোরায়নি। তুমি এখনো লিখছো? হ্যাঁ, না লিখলে মানুষ পড়বে কি করে? আচ্ছা, হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে বলো তো? আমার বাবার তো ট্রান্সফার হয়ে গেছিল, দীর্ঘ 5 বছর পরে তোমার সাথে দেখা হলো। আচ্ছা, তুমি ক্রাইম নিয়ে কি সব লিখতে না? তাহলে মিস্টার অবনীবাবু এই 5 বছরে কটা খুন করলেন? এই কি হলো, থেমে গেলে কেন? ঘামছো কেন এভাবে? শুনলে তুমি আমার কথা? এই তোমার রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে তো? হ্যাঁ, আসলে না, মানে কিছুদিন ধরে শরীরটা ঠিক নেই। মানে অসংখ্য লেখা পেন্ডিং হয়ে আছে জানো, পাবলিশার স্যার নিচ্ছে না। আমি 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 বুঝতে পারছি না কেন আগের লেখার মতন চলছে। আমি জানি না কি হয়েছে। কিছুদিন আগেও আমার এরকম অবস্থা ছিল না, কিন্তু জানি না কিভাবে এই অবস্থা হয়ে গেল। তুমি জানো তো, অনেক চেষ্টা করছি, আমি অনেকটা ভাবছি, মানুষকে দেখছি, তারাও কোথাও আমাকে কি বুঝতে পারছে না। আমি কি কানেক্ট করতে পারছি না, নাকি আমি হতাশ লাগে জানো তো? আমি ঠিক যেন মানিয়ে নিতে পারছি না। জানো তো, আজকে আমার মা তোমার কথা খুব খুব বলছে। তাই? আচ্ছা, তাহলে একদিন সময় করে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা, কোন জায়গাটায় যেন থাকতে? কেন, মতিঝিলে? যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে যাওয়া যাক। আর তোমার নাম্বারটা? আমরা পরে অবশ্যই দেখা করে নেব। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে খোলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই।
দাদা দাদা ব্যাগটা দিন, ব্যাগটা দিন। আরে দাদা ব্যাগটা দিন, আমি আপনার হাত জোড় করছি, ব্যাগটা দিন। চারদিক বন্ধ, কোথায় যাবেন প্লিজ? আমি আবার হাত জোড় করছি, ব্যাগটা দিন, দিন দিন, ব্যাগটা দিন। তাহলে মিস্টার অবনী, হ্যাঁ স্যার। আপনি একজন লেখক হয়ে এগুলো কাজ করে বেড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি জানি না আমি কি করেছি। আপনি জানেন না ডেড বডির পাশে যে প্যান কার্ডটা পাওয়া গেছে সে তো অন্যই কথা বলছে। আপনি একজন লেখক মানুষ হয়ে খুনটা করতে পারলেন? আমি জানি না, বিশ্বাস করুন আপনি স্যার, আমি জানেন না? কিচ্ছু জানি না। আপনি জানেন না? সত্যি জানি না আপনি স্যার। জানেন না? না, আমি কিচ্ছু জানি না। না, আমি জানি না, কিচ্ছু জানি না। এ আমায় কোথায় নিয়ে আসা হলো? এরকম অন্ধকার চতুর্দিকে কেন? আমি জানি না স্যার, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। কোথায়, কেন জানি না, জানি না। আমার 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 ব্যাগ কোথায়? আমার ব্যাগ কোথায়? সব জিনিস ঠিক জায়গায় আছে, আপনাকে তো চিন্তা করতে হবে। স্যার, ওনার ফোনে তিস্তা নামে একজন ফোন করেছে। ফোন? কিসের? তিস্তা? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? আমি তিস্তা বলছি। অবনী? অবনী? আপনি অবনীকে চেনেন? হ্যাঁ মানে অবনী, আমি তো অবনীকেই ফোন করেছি। আপনি কে? আমি হৃদয়পুর থানা থেকে অফিসার শুভ্রজ্যোতি বলছি। অফিসার? থানা? হ্যাঁ। অবনী কোথায়? অবনীর সাথে কি সম্পর্ক আপনার? আমি বারবার বলছি, অবনী কোথায়? ও আমার হেফাজতে আছে। হ্যালো, ডক্টর অভি মুখার্জি? হ্যাঁ, আমি ডক্টর আবির মুখার্জি বলছি। আপনি? আমি হৃদয়পুর থানা থেকে অফিসার শুভ্রজ্যোতি বলছি। আচ্ছা, আপনি অবনী সেনকে চেনেন? অবনী? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি কি লেখক অবনী সেনের কথা বলছেন? হ্যাঁ। উনি তো আমার পেশেন্ট, দীর্ঘ 4 বছর ধরে আমার চেম্বারে আসছেন। ওনাকে আমরা একটা মার্ডার কেসের সাসপেক্টে অ্যারেস্ট করেছি। এবার ওনার ব্যাগ থেকে একটা প্রেসক্রিপশনের কিছু মেডিসিন পাওয়া গেছে। ও হ্যাঁ হ্যাঁ, আসলে উনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। উনি তো স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন, নানান কিছু হ্যালুসিনেট করেন। উনি কিন্তু খুব বড় ঘরের ছেলে। ওনার বাবা এই কিছু বছর আগে গান শটে মার্ডার হয়েছে, তারপর থেকেই ট্রমাটাইজড। তার ওপর ওনার মায়েরও এই 1 বছর আগে মৃত্যু হয়েছে, বুঝলেন? কিন্তু 6 মাস যাবৎ ওনার কোনো পাত্তা নেই। ওষুধপত্র চলছে কি চলছে না সেটা আমি জানি না। ও ভাই,
হলো? আপনি কি খুনটা করেছেন? না, আমি তো খুনটা করিনি। এটা জাস্ট আমার একটা লেখা পড়লেন আপনি, সৃষ্টি। আপনি তো ভয় পেয়ে যাচ্ছেন কেন? এত সংকীর্ণতা বোধ করছেন কেন? আপনার চোখে মুখে এত ঘাম কেন? মুছুন ঘামগুলো। জল খাবেন? খাবেন না? এটা আমার জাস্ট একটা ক্রিয়েশন। আপনি আসলে লেখাটা পড়ছিলেন বলে আমি আপনাকে ডিস্টার্ব করি। এই লেখাটা এবার আমার পুজো বার্ষিকীতে বেরোবে, ঠিক আছে? পড়বেন কেমন? নমস্কার। আমরা প্রত্যেকেই নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করি, আর তার জন্য হয়তো কখনো জিতি, আবার কখনো হেরে যাই। জেতা আর হারার মাঝের এই রাস্তাটার মধ্যে হাসতে হয়, কাঁদতে হয়, ঠকতে হয়, ঠকাতে হয়, তবু লড়াইটা চালিয়ে যেতে হয়। বাঁচতে গেলে কখনো কৃপণতা করলে হয় না। দূরবীনে চোখ রাখলে হয়তো শত শত মাইল দেখা যায়, কিন্তু নিজের মনের গভীরতাটাকে মাপা যায় না। মনের ভেতরে ঠিক কতটা গেলে কান্নাটা বড় গভীর হয়, হাসিটা বড় উজ্জ্বল হয়, ঘৃণাটা বড় নিষ্ঠুর হয়, ভয়টা বড় শীতল হয়, অহংকারটা বড্ড দামি হয়। এটা কিন্তু আমরা কখনোই নিজেরা মাপতে পারি না। অন্য কেউ এসে এর উচ্চতাটা মেপে দিয়ে যায়। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শুনে। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শুনে প্রতিদিন। তোমার ঘরের ভেতর যাই, চামড়া পোড়ার গন্ধ পাই, চারিদিকে তার অন্ধকার চেপে ধরে।